ওয়েলকাম টু বঙ্গজয়। বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু আবার চলে এসেছি রোজকার মতন তোমাদের কাছে ফুটবলের খবর নিয়ে। আর ফুটবলের খবর মানেই কিন্তু শুধুমাত্র ভারতীয় ফুটবল তা না, বিদেশি ফুটবল, বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ সব কিছু কিন্তু থাকছে। তার সাথে অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগানের খবর তো থাকবেই। তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি সেটা তোমরা একটুখানি মন দিয়ে একটু করো। তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা একটু বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো বা যারা ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো, প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই। প্রথমেই আসি একটু কলকাতার ফুটবলের খবরে। আর কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন হলো কিন্তু কলকাতার নবগঠিত ক্লাব কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আজ কিন্তু ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে শ্রীভূমি এফসি কে 2-1 গোলে পরাজিত করলো নবগঠিত এই ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধে শ্রীমন্ত কিস্কু ও দ্বিতীয়ার্ধে দীপক ছেত্রী বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন। পরাজিত দলের হয়ে শ্রীভূমির একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আসে, আর সেই গোলটি করেন শফিক আলী গাইন। আজকের ম্যাচের আগে 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ছিল কিন্তু শ্রীভূমি এফসি, এবং সম সংখ্যক ম্যাচই ইউনাইটেড কলকাতা এসসি ছিল 33 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। দুই দলই আগামী মরশুমে প্রিমিয়ার ডিভিশন খেলা নিশ্চিত করেছিল। আজ চ্যাম্পিয়ন হতে গেলে ড্র করলেই চলতো শ্রীভূমি এফসিকে, কিন্তু শেষ ম্যাচে নাটকীয় লড়াই শেষে জয় পেয়ে 36 পয়েন্ট নিয়ে শ্রীভূমি এফসিকে টপকে প্রথমবার সরাসরি প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন ফুটবলে উত্তীর্ণ হয়ে গেল। আর প্রথম ডিভিশন ফুটবল লিগ চ্যাম্পিয়ন হলো কলকাতার নবগঠিত ক্লাব ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। একটু এএফসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচের রেজাল্টের দিকে। আর এএফসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু থার্ড রাউন্ডের খেলা এখন চলছে। আর এই থার্ড রাউন্ড থেকেই কিন্তু টিমগুলো চলে যাবে আগামী 2026-এ যেই বিশ্বকাপ হতে চলেছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। তো সেই বিশ্বকাপে কিন্তু কোয়ালিফাই করবে। আর এই ম্যাচগুলো রেজাল্ট কি হলো সেইগুলো একটু যদি আমরা চোখ বুলিয়ে নিই তো দেখা যাবে যে চায়না কিন্তু জাপানের কাছে 3-1 গোলে হেরে গেছে। ইন্দোনেশিয়া কিন্তু 10 জন নিয়ে খেলেও হারিয়ে দিয়েছে সৌদি আরবিয়াকে 2-0 গোলে। ইরান 3-2 গোলে হারিয়েছে কিরগিজস্তানকে। প্যালেস্টাইন 1-1 গোলে ড্র করেছে সাউথ কোরিয়ার সাথে। এবং সব থেকে বড় যে অঘটনটি ছিল সেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই, তারা কিন্তু হারিয়ে দিয়েছে এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে। শুধু হারিয়ে দেওয়া বলে না, একতরফা ফুটবল খেলেছে এবং 5-0 গোলে উড়িয়ে দিয়েছে কাতারকে ইউনাইটেড আরব এমিরেটস। এবং ইউনাইটেড আরব এমিরেটসের ওই ব্রাজিলিয়ান জাত ফরওয়ার্ড লিমা কিন্তু একাই 4টি গোল করেন। মানে নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড আরব এমিরেটস কিন্তু সহজ জয় পেল বলা যায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে। আর অন্যদিকে অন্য ম্যাচগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু ওমান নিজেদের ঘরের মাঠে হেরে গেছে ইরাকের কাছে 1-0 গোলে। বাহারিন নিজেদের ঘরের মাঠে ড্র করেছে অস্ট্রেলিয়ার সাথে 2-2 গোলে। এবং হিজাজি মাহের জর্ডন কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছিল কুয়েতের মাঠে। আর সেই মাঠে কিন্তু হিজাজি মাহের সেই ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকলেও প্রথম দলে সুযোগ না পেলেও জর্ডন কিন্তু এগিয়ে থেকেও কিন্তু ম্যাচ জিততে পারলো না এবং কুয়েতের সাথে 1-1 গোলে ড্র করলো। এবার যদি আমরা একটু পয়েন্ট তালিকার দিকে তাকাই তো পয়েন্ট তালিকায় যা চলে আসছে তা হচ্ছে কিন্তু গ্রুপ এ তে ইরান এই মুহূর্তে কিন্তু সবার উপরে অবস্থান করছে। তারা কিন্তু 6 ম্যাচে 5টা জিতে 1টা ড্র করে 16 পয়েন্ট। উজবেকিস্তান কিন্তু দ্বিতীয় স্থানে আছে, তারা কিন্তু 6 ম্যাচে 4টি জিতে 1টা ড্র করে 1টা হেরে 13 পয়েন্ট। এবং তৃতীয় স্থানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ইউনাইটেড আরব এমিরেটস, তারা কিন্তু 6 ম্যাচে 3টে জিতে 1টা ড্র করে 2টো হেরে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গ্রুপ এ তে। অন্যদিকে যদি আমরা গ্রুপ বির দিকে তাকাই তাহলে গ্রুপ বিতে কিন্তু সাউথ কোরিয়া লিগের সবার উপরে আছে 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে, যেখানে তারা 4টে জিতেছে এবং 2টি ড্র করেছে। তারপরেই আছে ইরাক কিন্তু 6 ম্যাচে 11 পয়েন্ট, 3টে জিতেছে, 2টো ড্র আর 1টা হেরেছে। এবং 3 নম্বরে গ্রুপ বিতে আছে জর্ডন, যেখানে তারা 6টি ম্যাচে 9 পয়েন্ট পেয়েছে, 2টি জিতেছে, 3টি ড্র করেছে এবং 1টি হেরেছে। আর গ্রুপ সিতে যদি আমরা থাকি তো জাপান কিন্তু লিগের সবার উপরে আছে। জাপান কিন্তু 6 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছে, 5টা জিতে 1টা ড্র করে। অস্ট্রেলিয়া কিন্তু দ্বিতীয় স্থানে আছে 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে, 1টা জিতেছে এবং 4টি ড্র এবং 1টি হেরেছে। এবং তৃতীয় স্থানে কিন্তু উঠে এসেছে ইন্দোনেশিয়া, ভারতের পেছনে থাকা র্যাঙ্কিং এর দল। তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে। তারা সেখানে 1টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 2টি হেরেছে।
তো বুঝতে পারছো ইন্দোনেশিয়ার মতন দল কিন্তু এই মুহূর্তে গ্রুপ সিতে তৃতীয় স্থানে আছে, যারা এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে ভারতের থেকেও পিছিয়ে। কিন্তু ভারতকে বলা যায় যে ফুটবলের দিন দিন কিভাবে অবনতি চলছে। ভারত তো বিশ্বকাপ কোয়ালিফায়ারে আফগানিস্তানের কাছে হেরেছে, তৃতীয় রাউন্ডে যেতে পারেনি। সেই জায়গা থেকে কিন্তু ইন্দোনেশিয়া ফুটবল কিন্তু এগিয়ে যাচ্ছে, আর ইন্দোনেশিয়া এই মুহূর্তে গ্রুপ সিতে কিন্তু তৃতীয় স্থানে অবস্থান করছে। 27 সালে এএফসি এশিয়ান কোয়ালিফায়ার্স ম্যাচের জন্য কিন্তু গ্রুপ এ পটে স্থান পেল ভারত, আর যেটাকে বলে প্রথম পট, সেই প্রথম পটে কিন্তু স্থান পেয়েছে ভারত। এবং দেশগুলির সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং অনুযায়ী কে কোন পটে থাকবে সেটা ধার্য করা হয়েছে। প্রথম পটে স্থান পাওয়ায় ভারত এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে। আগামী 9 ডিসেম্বর এশিয়ান কাপে কোয়ালিফায়ার্সে গ্রুপ ড্র হবে। ওই দিন লটারির মাধ্যমে প্রতি পট থেকে একটি করে দলকে নিয়ে মোট 6টি গ্রুপ বিন্যাস করাবে, এবং সেখান থেকে কিন্তু যোগ্যতা নির্ণয় ম্যাচগুলি যে কে কার গ্রুপে পড়লো সেগুলো ঠিক করা হবে। এবং তারপরে কিন্তু সূচি ঘোষণা করা হবে যে কবে থেকে এশিয়ান কোয়ালিফায়ার্স ম্যাচ যেটা এশিয়ান কাপের জন্য হবে, সেই সূচি কিন্তু তারপরে এএফসি ঘোষণা করবে। কালকেই সবাই, আমি শুধু না, সবাই জানিয়েছে যে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলতে আসছে ভারতে। 2025-এ এই খেলা হবে কেরালাতে। আর এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে তা হলো 14 বছর পর ভারতে আসতে চলেছে মেসি সহ আর্জেন্টিনা দল। 2011 সালে কলকাতার যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা দল। তবে এবার বিশ্বকাপ জয়ীরা আসছে কেরলের মাটিতে। আগামী বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবরে কেরলে একটি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে এশিয়ান ফুটবলে কোনো শক্তিশালী দেশ অথবা ভারতও হতে পারে। আজ কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম এই কথা জানিয়েছেন। আর্জেন্টিনাকে আনার সঙ্গে সঙ্গে কেরলের ফুটবল অনুরাগীদের জন্য আরও দুটি খুশির খবর দিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী। তিনি জানিয়েছেন 45 কোটি টাকা ব্যয় করে মাল্লাপুরমের পায়ানাট স্টেডিয়াম সংস্কার এবং আন্তর্জাতিক মানের করা হবে, ও কোজিকড়ে 60 কোটি টাকা ব্যয় করে নতুন ফুটবল স্টেডিয়াম কেরালাতে তৈরি হবে। মানে বুঝতে পারছো কেরালাতে তো একটা ফুটবলের একটা আলাদা রকমের জনপ্রিয়তা আছে। সেই জনপ্রিয়তা কাজে লাগাতে আর্জেন্টিনাকে যেমন নিয়ে আসছে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য, তার সাথে কিন্তু আরো দুটো নতুন ফুটবল স্টেডিয়াম তৈরি করতে চলেছে কেরালা সরকার। এবার যদি একটু আফ্রিকার ফুটবলে আসি, আর আফ্রিকার ফুটবলের খবরে যদি আমি একটু আসি দক্ষিণ সুদানের খবর, তো সেখানে কিন্তু একটা খুব বেদনাদায়ক খবর বেরিয়ে আসছে। আর তা হলো যে টাকার অভাবে দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে ম্যাচের জন্য পর্যাপ্ত প্লেয়ার নিয়ে যেতে পারেনি দক্ষিণ সুদান। আফকন বা যেটা আফ্রিকান নেশনস কাপ হয়, সেই বাছাই পর্বে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলছিল দক্ষিণ সুদান। ম্যাচটি তারা কিন্তু 3-0 গোলে হেরেছে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে খরচ কমানোর জন্য দক্ষিণ সুদান দক্ষিণ আফ্রিকায় গিয়েছে মাত্র 15 জন ফুটবলার নিয়ে, কারণ এর চেয়ে বেশি ফুটবলার ফ্লাইটের টিকিট খরচ বহন করার ক্ষমতা কিন্তু দক্ষিণ সুদানের ছিল না। দক্ষিণ আফ্রিকা অবশ্য সুদানের প্লেয়ার ও স্টাফেদের একটা 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে। যথেষ্ট তেল মজুদ খনি থাকার পরেও কিন্তু দক্ষিণ সুদান আজ বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশের একটি এবং সবচেয়ে ভঙ্গুর দেশের তালিকায় 3য় স্থানে আছে কিন্তু দক্ষিণ সুদান। তো আমরা আশা করব যে ফিফা হয়তো আগামী দিনে দক্ষিণ সুদানের ব্যাপারটা একটু দেখবে এবং ফিফা আরো বেশি ইনভেস্ট করবে দক্ষিণ সুদানের ফুটবলের জন্য। তাদের ফুটবলের সত্যি এটা খারাপ খবর যে শুধুমাত্র টাকার অভাবের জন্য তারা পর্যাপ্ত ফুটবলার নিয়ে একটি আফ্রিকান নেশনস কাপের মতন টুর্নামেন্টে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে যেতে পারলো না সব ফুটবলারকে একসাথে নিয়ে। সুইডিশ প্লেয়ার ভিক্টর গিওকারেসকে নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা শেষ নেই। ইউরোপ ফুটবলে কিন্তু এখন একটাই নাম ভিক্টর গিওকারেস, কারণ তিনি এখন এই মুহূর্তে সব লিগের টপ স্কোরার। আর সেই ভিক্টর গিওকারেসকে নিয়ে কথা বলবো। নেশনস লিগে আজারবাইজানের বিরুদ্ধে কিন্তু একই ম্যাচে 4 গোল দিয়েছেন ভিক্টর গিওকারেস। এরই সাথে বর্তমানে চলতি নেশনস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। শুধু নেশনস লিগ না, চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার, পর্তুগিজ লিগের টপ স্কোরার, এবং এই মুহূর্তে কিন্তু নেশনস লিগের টপ অ্যাসিস্টও তার কাছে। মানে বুঝতে পারছো ভিক্টর গিওকারেসের কিন্তু এই মুহূর্তে সবকিছু তার কাছেই। তিনি যে লিগে খেলেন সেই পর্তুগিজ লিগের টপ স্কোরার, উয়েফা নেশনস লিগের টপ স্কোরার, এবং অ্যাসিস্টও বলা যায় সেটাও এই মুহূর্তে তিনি সব থেকে বেশি করেছে। তো অবভিয়াসলি এই মুহূর্তে কিন্তু ফুটবল বিশ্বে একটা বড় চর্চার নাম হয়ে দাঁড়িয়েছে ভিক্টর গিওকারেস।
অন্যদিকে ঘরোয়া ফুটবলের খবর একটু বলি, তাহলে এবারে মিজোরাম প্রিমিয়ার লিগে গড়াবেটার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কিছুদিন আগে 24 জন ফুটবলারকে আর 3 জন ক্লাব কর্তা ও 3টি ক্লাবকে বিভিন্ন মেয়াদে নির্বাচিত করেছিল মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন। আজ একই কারণে আরও 8 জন ফুটবলারকে 3 বছরের জন্য নির্বাচিত করল এই রাজ্য ফুটবল সংস্থাটি। এই সময়কালে মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুমোদিত কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না এই সাসপেন্ড হওয়া 8 ফুটবলার। আর একটু সাব কাপের খবরে যদি আসি, অনূর্ধ্ব-19 সাব কাপের খবরে, তো সাবকে এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, আগামী বছর সাব অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবে ভারতকে বেছে নিল সাব কমিটি। আগামী বছর 5 থেকে 15 নভেম্বর ভারতে বসবে এই বয়সভিত্তিক সাব চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। গত বছর নেপালের মাটিতে পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে 2023-এর সাব অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত। তো এবারে কিন্তু ভারত নিজেদের ঘরের মাঠেই খেলবে। আর দেখতে হবে যে অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপ যে ভারতে বসতে চলেছে সেখানে ভারত তাদের শিরোপা জিতেছিল, সেই শিরোপা ধরে রাখতে অক্ষুণ্ণ হয় কিনা। কালকে সিকিম গভর্নর্স গোল্ড কাপের কিন্তু ফাইনালে পৌঁছে গেল নর্থ ইস্ট ইউনাইটেড রিজার্ভ দল। নর্থ ইস্ট ইউনাইটেড রিজার্ভ দল কিন্তু সেমিফাইনালে 2-0 গোলে হারিয়ে দিল গোকুলাম কেরালা এফসিকে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেন্নাইন এফসি এবং গ্যাংটকের দল হিমালয়ান এফসি। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারা কিন্তু ফাইনাল খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড রিজার্ভ দলের সাথে। আগামী বছর কিন্তু ভারতে হতে চলেছে ভেটারেন ফুটবলারদের নিয়ে লেজেন্ড ফুটবল লিগ। বিদেশের যেসব ফুটবলার অবসর নিয়ে থাকে সেই সব ফুটবলারদের নিয়ে যেমন লিগ হয়, তেমন কিন্তু ভারতে হতে চলেছে এরকম একটা ফুটবল লিগ। আর এই মুহূর্তে যা খবর তা হচ্ছে যে অবসরপ্রাপ্ত ফুটবলারদের জন্য শুরু হচ্ছে ভেটারেন সুপার লিগ বা ভিএসএল, ভেটারেন্স ফুটবল ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থা এই লিগের আয়োজন করবে। যুবভারতী, ফতর্দা, মুম্বাই ফুটবল এরিনার মতন মোট 10টি আইএসএল ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে এই লিগের খেলাগুলির আয়োজন করার জন্য। আইএসএল এর অনেক ক্লাবকে এই লিগে দল নামাতে দেখা যাবে। এখন পর্যন্ত যা ঠিক হয়েছে 2025-এ 2রা আগস্ট থেকে কিন্তু এই ভেটারেন্স ফুটবল লিগ চালু হতে পারে। তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব ভালো যে যারা খেলা ছেড়ে দিয়েছে, ওভার এজেড হয়ে গেছে, তারা আবার ফুটবল মাঠে ফিরবে আর তাদের খেলা দেখতে কিন্তু দর্শক আবার মাঠে যাবে। এটা ভারতীয় ফুটবলের জন্য খুব ভালো একটা খবর। এবারে চলে আসি একটু মোহনবাগান সুপার জায়ান্টের খবর। আর মোহনবাগান সুপার জায়ান্টের যা খবর বেরিয়ে আসছে তা হচ্ছে কিন্তু তাদের দলে কিন্তু একাধিক চোট আঘাতের সমস্যায় জর্জরিত, এবং তা নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মলিনার কিন্তু কপালে একটা চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। গ্রেগ স্টুয়ার্টের তো চোট ছিল, তার সাথে অনিরুদ্ধ থাপা, এই দুই ফুটবলারের চোট নিয়ে তো চিন্তা ছিল। তারপরে আশিস রায়ের চোট, আর এই মুহূর্তে শোনা যাচ্ছে কিন্তু আপুইয়ারও একটা চোট। তো আপুইয়া কিন্তু ফিজিওর কাছে সময় কাটাচ্ছেন বেশিক্ষণ এবং সেই চোট কিন্তু ফিজিওই দেখছে। তবে যা খবর বেরিয়ে আসছে আপুইয়া হয়তো আগামী 23 তারিখ ম্যাচ খেলতে পারবেন। তবে চোট নিয়ে খেলতে গেলে কিন্তু আবার চোট পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু একটু চিন্তা অবশ্যই থাকবে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টে। অন্যদিকে গ্রেগ স্টুয়ার্ট আর অনিরুদ্ধ থাপার যা খবর বেরিয়ে আসছে তারা কিন্তু আগামী 30 তারিখের যে ম্যাচ আছে সেই ম্যাচে তারা খেলতে পারলেও আগামী 23 তারিখের ম্যাচে জামশেদপুরের সাথে সেই ম্যাচ খেলার সম্ভাবনা কিন্তু একেবারে নেই বললেই চলে। কেননা কোচ মনে হয় না চোট নিয়ে থাকে এই দুই ফুটবলারকে মাঠে নামানোর ঝুঁকি নেবেন। অন্যদিকে আশিস রায়ের চোট থাকে, তাকে 30 তারিখের ম্যাচে পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। তো আশিস রায়ের পরিবর্তে কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে রাইট ব্যাক পজিশনটাতে কাকে খেলানো যায়। তো এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মলিনা কিন্তু রাইট ব্যাক পজিশনটাতে দীপেন্দু বিশ্বাসকে খেলাচ্ছেন, এবং দীপেন্দু বিশ্বাস কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে যা খবর বেরিয়ে আসছে প্র্যাকটিসে। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে দীপেন্দু বিশ্বাসকে কিন্তু আগামী জামশেদপুর ম্যাচে রাইট ব্যাক হিসেবে চিন্তা ভাবনা করছে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মলিনা, এবং সেই মতন কিন্তু দীপেন্দু বিশ্বাসকে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান প্র্যাকটিসে দেখা যাচ্ছে যে রাইট ব্যাক পজিশনে খেলতে। মোহনবাগান কিন্তু একজন দেশি সেন্টার ব্যাক ফুটবলার খুঁজছেন। আনোয়ার আলী বেরিয়ে যাওয়ার পর কিন্তু সেই পজিশনটা নিয়ে কিন্তু একটু নড়বড় হয়ে আছে। তো সেই মতো কিন্তু তারা অ্যালেক্স সারির সাথে কথাবার্তা চালাচ্ছে, এবং অ্যালেক্স সারির সাথে যেহেতু 2027 সাল অব্দি হায়দ্রাবাদ চুক্তি আছে, তো হায়দ্রাবাদ কিন্তু ছাড়তে চাইছে না, সেই জন্য কিন্তু মোটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু অ্যালেক্স সাজিকে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। এখন দেখার যে আগামী যে উইন্টার ট্রান্সফার উইন্ডো আছে তাতে অ্যালেক্স সাজিকে নিজেদের দলে বেশি টাকা দিয়ে নিজেরা সই করাতে পারে কিনা মোহনবাগান সুপার জায়ান্ট, সেটা কিন্তু আগামী ট্রান্সফার উইন্ডো এলেই বোঝা যাবে। আর অন্যদিকে ইস্টবেঙ্গলের খবর হলে ইস্টবেঙ্গল কিন্তু রবসান রবিনোকে নিয়ে একটা সবসময় রিউমার ছড়াচ্ছে, সবসময় যে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে রবসান রবিনোর সাথে, রবসান রবিনোকে নেওয়ার ব্যাপারটা
পাকাও করে ফেলেছে। তো এই মুহূর্তে যা খবর, রাফসান রবিনের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ধীরে চলো নীতি নিচ্ছে, কেননা রাফসান রবিনও দীর্ঘদিন কোনো ম্যাচের মধ্যে নেই আর অনুশীলনের মধ্যেও নেই। তো ইস্টবেঙ্গল চাইছে এই মুহূর্তে একজন ফিট ফুটবলারকে দলের সাথে যুক্ত করতে, যিনি এসেই ম্যাচ খেলতে পারবেন। তো রাফসান রবিনা কিন্তু এই মুহূর্তে একেবারে প্র্যাকটিসের মধ্যে নেই বললে চলেন, এবং যা শোনা যাচ্ছে তিনি কিন্তু একটু ফ্যাটিও হয়ে গেছেন, যেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চিন্তিত যে রাফসান রবিনাকে নেওয়া হবে কিনা। তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর মাধ্যমে কিন্তু রাফসান রবিনার সাথে যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়াও কিন্তু আরো কয়েকজন ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। তবে আরেকটা জায়গা যেখানটা ইস্টবেঙ্গল আটকাচ্ছে তা হলো কিন্তু ক্লেটন সিলভার সাথে ইস্টবেঙ্গলের যে চুক্তিটা আছে সেই চুক্তিটা যদি ভঙ্গ করতে হয় তাহলে কিন্তু ক্লেটন সিলভাকে সারা বছরের টাকা দিয়ে চুক্তিটা ভঙ্গ করতে হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে হয় ক্লেটন সিলভাকে রেখে দেওয়া হবে, এএফসির কথা চিন্তা করে তাকে এএফসি খেলানো হবে এবং আইএসএল এ আনরেজিস্টার্ড করা হবে, এরকম কিন্তু চিন্তা ভাবনা চলছে। যদি অন্য কোনো ফুটবলার না আসে তাহলে ক্লেটন সিলভাকেই কিন্তু এই মরশুমে রেখে দেওয়া হবে। এরকম চিন্তা ভাবনা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে আছে। আর অন্যদিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একজন ভালো সেন্টার ব্যাক পজিশনে বিদেশি ফুটবলার খুঁজছে। তো সেই মতো কিন্তু কয়েকজনের বায়োডাটা এসেছে, তো সেইগুলো কিন্তু দেখে নিচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কোচ। তো তাদের মধ্যে থেকে হয়তো কাউকে চুজ করা হবে এবং সেখানে থেকে তাদের মধ্যে কাউকে সিলেক্ট করে হয়তো কোনো একজন বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মায়ের বা হেক্টোরিয়াসের মধ্যে একজনকে হয়তো বাদ দিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অন্যদিকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের আনোয়ার আলী এবং জিকসন সিং। এছাড়াও কিন্তু জাতীয় দল থেকে ফিরেছেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার হিজাজি মায়ের। এই সবাইকে কিন্তু 26 তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, কেননা তারা একেবারেই রেস্ট পাননি। এএফসি চ্যালেঞ্জার্স লিগ খেলে আসার পর তারপরে মোহামেডান ম্যাচ খেলেছে আইএসএল এ এবং তারপরে জাতীয় দলের ক্যাম্পে চলে যায়। তো এই জন্য কিন্তু তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আবার 26 তারিখ থেকে দলের সাথে অনুশীলনে যোগ দেবেন এবং তারপরে 29 তারিখ ম্যাচে খেলবেন। তো এরকম কিন্তু চিন্তা ভাবনা করছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এবং এই মুহূর্তে দলের কিন্তু ফিটনেস বাড়ানোর জন্য ফিজিক্যাল ট্রেনিং এর উপর কিন্তু সব থেকে বেশি জোর দিয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, এবং ফিজিক্যাল ট্রেনিং এ প্র্যাকটিস চলছে এবং ইস্টবেঙ্গলকে আরো বেশি ফিটনেস বাড়ানোর দিকে কিন্তু নজর রাখছে এবং সেই জিনিসটাই কিন্তু করে যাচ্ছে ইস্টবেঙ্গলের ফিজিক্যাল ট্রেনার জেভিয়ার স্যানচেজ। এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হব পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।